আমরাকে অডিট কমিটি করছিলাম, করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে সাময়িক বরখাস্ত। কত সালে এটা? এটা 2009 সালে, কাগজগুলো আছে সব 9 সালে। ওকে, সমস্যা নেই, কাগজ আমরা দেখতেছি। হ্যাঁ, তো 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল অনিয়মগুলো সে পরিপূর্ণ করার পরে সে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। তখন আপনি সভাপতি? সভাপতি। তো মাঝখানে 2009 থেকে 2019 পর্যন্ত আমি ছিলাম। মাঝখানে 2 বছর গ্যাপ গেছিল। 2 বছর গ্যাপ গেছিল এই জন্য সাবেক তখন উপজেলা চেয়ারম্যান ছিল সৈয়দ কাইম হোসরু। তখন উনি আমাকে স্কুলে আমরা যখন ম্যানেজিং কমিটি নির্বাচনে সব কিছু করলাম, করার পরে যে কোনো কারণেই হোক, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে হোক, যে কোনো কারণেই হোক, উনি আমাকে সরে দিয়ে উনি অ্যাডক হিসেবে আকবর স্কুলের সভাপতি হওয়ার পরে বিল্লাল তখন সাসপেন্ড ছিল। তো উনি আসার পরে মানে ইলিগালি বিল্লালকে আবার কী করছে, বহাল করছে। আচ্ছা, তো বহাল করার পরে কত সালে এটা? এটা হলো 2016 সালে। 2016 সালে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তখন উপজেলা চেয়ারম্যান কাইম হোসরু এবং সভাপতি প্লাস উনি এখানে। তো ওনাকে বহাল করার পরে তখন উনিকে যে ভোট যে আমাকে আদেশটা দিছে, ওই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করছি। তো রিট করার পরে আমরা প্রায় রিটের মামলা চলতে প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কী করলাম, আবার নিয়োগপ্রাপ্ত হইলাম। হওয়ার পরে তাকে বললাম যে 16 সাল থেকে 2018 পর্যন্ত মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত যে আইবের হিসাব আছে সমস্ত হিসাব আপনি আমাদেরকে দেন। এটা কাকে বললেন? হেডমাস্টারকে, বিল্লাল মাস্টারকে। তখন বিল্লাল মাস্টার আমাদেরকে দিতে রাজি না, মানে এই ঘ্যাং ব্যাং ট্যাং ঘোরাচ্ছে, দিচ্ছে না। আইবের কোনো হিসাব দিচ্ছে না, এই রিপোর্টে লেখা আছে কোনো হিসাব দিচ্ছে না। হিসাব না দেওয়ার পরে তার সাথে জামালা দ্বন্দ্ব আরম্ভ হয়। তো দ্বন্দ্ব আরম্ভ হয়। আয় ব্যয় নিয়ে আপনারা ধরলেন কেন? ওখানে স্কুলে কি আয় অনেক বেশি? না, স্কুলে আয়ের নিয়ম হলো স্কুলে আয়ের মধ্যে অনেকেই গ্যাপ থাকে। যখন স্কুল থেকে যখন আপনার ইয়ারটা নেয়, বেতন ভাড়াগুলো নেয়, অনেক শিক্ষক কী করে পকেটে রেখে দেয়, ব্যাংকে জমা দেয় না। আচ্ছা, তার ইচ্ছা মতো খরচ করে। এটা কি তার বিরুদ্ধে এ ধরনের আপনারা আগে অভিযোগ পেয়েছিলেন? অভিযোগ তো আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট টানতেছি তখন তো বোঝা যায় আসলে স্কুলে টাকাগুলো দিচ্ছে কিনা। এটা তো অ্যাকাউন্ট আছে, নিয়ম হলো শুধু 5,000 টাকা পরিচালনা হাতে রাখতে পারবেন, আর সমস্ত কালেকশন ব্যাংকে জমা দিতে হবে, মানে ব্যাংকের স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট। স্টেটমেন্ট এলাম টাকা জমা নেই, কোনো টাকা জমা নেই না, তেমন মাঝে মধ্যে দিছে না। কত টাকা উঠেছে টোটাল হিসাব করতে পারিনি। আচ্ছা, এমনি আপনি তো এর আগে সভাপতি সভাপতি থাকা অবস্থায় আমি যে সময় স্কুলের সভাপতি হই তখন সরকার থেকে তো তারা এমপিও টাকা পাইতো, পাওয়ার পর স্কুল থেকে তারা 500, 600, 700 টাকা পাইতো। তখন আমরা স্কুলের দিই মানে স্টুডেন্ট দিয়ে আমরা আয় করে তাদের বেতন 2,500, 3,000 করছি স্কুল থেকে। তারপর ভবন নির্মাণ করলাম একটা, মোটামুটি টুকটাক কাজ আমরা যাবতীয় যা আছে সব কিছু করছি। কিন্তু কত টাকা উঠতো বাৎসরিক বা মাসিক? বাৎসরিক শিক্ষকদের বেতন প্রায় ধরেন 7-8 লাখের মতো উঠবে, মানে আনুমানিক। আয় ব্যয় কত আসতো? আয় ব্যয় মোটামুটি স্কুলে ফান্ড ছিল, ভালো ফান্ড ছিল। ওই কত ফান্ড ছিল সেটার জিজ্ঞেস করলাম। ওইটা কোনো সময় বছর শেষে 3 লাখ 4 লাখও জমা হইতো, 2.5 লাখ 3 লাখ মানে ইয়ার উপরে আর কি জমা হইতো। জমা হওয়ার পরে যখন হইলো তো মাঝখানে আপনার এই হাইকোর্টের একটা স্টে অর্ডার দিল। স্টে অর্ডার দেওয়ার পরে যখন বিল্লালের চিঠি আছে এখানে, তো বিল্লাল ভোটকের চিঠি দিছে, যেহেতু হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে এখন তো বেতন ভাতা তুলতে পারবে না। সে নিষেধাজ্ঞার কথা জানার পরও সে স্কুল থেকে 2 টাকা তুলে ফেলছে, মানে নিষেধাজ্ঞা অমান্য করার পরে চললো। আমরা স্কুলে আসলাম, আসার পরে সে আমাকে বলছে যে আমি যখন জামালা হইলো কমিটির সাথে হিসাবপত্র দিচ্ছে না, তখন সে আমাদেরকে রিজাইন লেটার দিল। রিজাইন লেটার দেওয়ার পরে কারোর সাথে কোনো পরামর্শ করছে, করার পরে আমি তো রিজাইন লেটার দিইনি, না দেওয়ার পরে সে গিয়ে আবার বোর্ডে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। তো বোর্ড দীর্ঘক্ষণ তদন্ত করার পরে 3 মাস না 6 মাস পরে তারা একটা মানে বেসরকারি ম্যানুয়ালের একটা পয়েন্ট বের করছে যে শিক্ষা সচিব ব্যতীত মানে সদস্য সচিব ব্যতীত কোনো ম্যানেজিং কমিটির রেজুলেশন নট অ্যাকসেপ্টেবল, মানে এটা বাতিল করছে। বাতিল করার পরে আমরা হাইকোর্টে আবার রিট করলাম। তখন হাইকোর্টে রিট করে আমরা বলছি না, যখন হেডমাস্টার রিজাইন দেয় তখন পরবর্তী হেডমাস্টার নিয়োগ না হওয়া পর্যন্ত তো সদস্য সচিব হবে না, আমরা নিয়োগ দেওয়ার পরে না সদস্য সচিব হবে। আর যেদিন ওনার পদটা শূন্য করছি ওই শূন্য পদে তো উনি মিটিংয়ে থাকতে পারে না। বসার পরে শিক্ষকের পক্ষে রায় দেওয়ার পরে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার পরে তার নিয়োগের উপরে আবার নিষেধাজ্ঞা দিচ্ছে হাইকোর্ট। নিষেধাজ্ঞা দেওয়ার পরে সে করছে কিন্তু বেতন ভাতা তার বন্ধ, সমস্ত বেতন ভাতা তার বন্ধ হওয়ার পরে সে করছে কি হাইকোর্টে আবার পক্ষভুক্ত হয়েছে। পক্ষভুক্ত হওয়ার পরে হাইকোর্ট মানে আমাদের অবর্তমানে হাইকোর্ট বলছে তার যে এমপির বেতন ভাতা আছে 2 বছরের সমস্ত বেতন ভাতা পরিশোধ করার জন্য। তখন আমরা অর্ডারটা জানানোর পরে আমরা আবার চেম্বার জাজে আপিল করছি। আপিল করার পরে ওই হাইকোর্টের যে তাকে আদেশটা দিয়েছে ওই আদেশটা আবার স্থগিত করে ফেলছে। তো স্থগিত করার পরে সে তো ওনাকে গেছে বেতন ভাতা তুলতে পারতেছে না। সে করছে কি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল, আমার স্বাক্ষর জাল করে, রেজুলেশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলার পরে আমরা আবার ইয়াতে সুপ্রিম কোর্টে জানানোর পরে তারা একটা আদেশ দিছে যে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্টে অর্ডার কন্টিনিউ থাকবে। যখন টাকা তুলেই ফেলছে তখন ব্যাংক স্টেটমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি আবার একটা কন্টেম্প পিটিশন করছি সুপ্রিম কোর্ট, যেটা এখনও মনে লিস্টে এসে গেছে। তো কন্টেম্প পিটিশন করছে, কন্টেম্প পিটিশন চলমান হওয়ার পর অনেকটা জামালা হয়ে গেল। জামালা হওয়ার পরে 19 সালে যখন আবার সাবেক সভাপতি উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি ছিল মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান, উনি আবার সভাপতি
19 সাল থেকে এই পরবর্তী ইলেকশন পর্যন্ত নিয়েছিল। তারপর আমি স্কুলে যাই না, যাওয়ার পরে আমরা 19 সাল থেকে মাঝখানে এই শিক্ষা মন্ত্রণালয় তার স্কুলের স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে, কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না, পুরো ফান্ডে শূন্য করে ফেলছে। এবং মামলা মোকদ্দমা এই মহিলাকে হয়রানি করা সহ যাবতীয় যা আছে সব কিছু মহিলাকে হয়রানি করছে, যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কেন হয়রানি করছে? হেডমাস্টার হয়রানি করছে। বিলাল মাস্টার যখন রিজাইন দেওয়ার পর পরবর্তী ভারপ্রাপ্ত হেডমাস্টার দায়িত্বে সে পাইছে, পাওয়ার পরে তাকে হয়রানি করছে আর কি। আরও অনেক মাস্টারকে হয়রানি করছে। আরেক মাস্টারকে প্রায় 19 মাস রাখছিল, মানে ভারপ্রাপ্ত নিয়োগ পাওয়ার পরে আর কি। আপনার সাথে কি হয়েছে? আমার সাথে তো এই স্কুল নিয়ে জামানো হইলো, তারপর রিজাইন দেওয়ার পরে আমার নামে জালিয়াতি মামলা দেওয়ার পরে আমি আবার জালিয়াতি মামলা তার বিরুদ্ধে রিপোর্ট গেছে, সে মামলাগুলো প্রত্যাহার করার পরে এখন তার সাথে দ্বন্দ্বটা হলো ওই যে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে যে টাকাটা তুলছে, এই টাকার বিরুদ্ধে আমার আবার একটা হাইকোর্টে কন্টেম্পটিশন আছে। কন্টেম্পটিশন এখনও চলমান হওয়ার পরে যখন আমি তো গ্রামে যাই, শুধু 6 মাস 7 মাস মা আছে, শুধু মাকে দেখতে যাই। তো দেখার পর যাচ্ছি কেমন আছে, ভালো করে জিজ্ঞাসা করে, মানে স্বাভাবিক, যেহেতু স্কুলতে এসে পরে তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, স্কুল নিয়ে পরিচালনা ছিল, সেও আমার বিরুদ্ধে করছে, আমিও তার বিরুদ্ধে করছি। স্কুলে গেলাম, যাওয়ার পরে যাওয়ার পরে মাঝখানে তো আপনার ওনার ছেলেদের উপদেষ্টা হওয়ার পরে তখন গ্রাম থেকে অনেক বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে বাড়িতে গেলে অ্যারেস্ট করবো। তো বলছে যে বাড়িতে গেলে যদি অ্যারেস্ট করে আমি বাড়িতে যাবো না। এই না যাওয়ার পর 3 মাস 4 মাস 5 মাস দেখি যে মানে গুঞ্জন শুনতেছে বাড়িতে গেলে অ্যারেস্ট করবে। তো লাস্টে মা মানে দেখার জন্য খুব ইচ্ছুক, মাও টেলিফোন করছে যে বাবা কোন সময় মারা যায় কোনো বলতে পারি না, তুমি আসো একটু। তো আমি আবার মারে দেখার জন্য রিস্ক নিয়ে বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পরে মারে দেখে 2 ঘন্টা ছিল আবার এসে পড়ছে। তো এসে পড়ার পরে সে ওদিনই মনে অ্যারেস্ট করতো আমাকে। যাক আল্লাহর কি রহমত, আমি এসে পড়ছি চট্টগ্রাম আসার পরে অনেক সময় বাসায় থাকি, অনেক সময় বাসায় থাকি না, এই অবস্থা করার পরে কোনো দিকে কোনো মানে আপনার একটা মানে ক্রু পাচ্ছে না যে আমাকে যে অ্যারেস্ট করবে। তখন একটা সরকারি জায়গার মধ্যে দোকান ছিল, সুপ্রিম কোর্টের মামলা ছিল, ওই দোকানটা সে দখল করছে। বিল্লাল মানে তার লোক দিয়ে আর কি। দখল করার পরে আমি একটা অভিযোগ দিলাম থানায় বলছে দেখেন আমরা যতই অভিযোগ দিন এই অভিযোগ আমরা আমলে নিতে পারবো না, এটা ব্যক্তিগত কথা আর কি। তো ওখান থেকে এসে পড়ার পরে আরেকটা আমার জায়গা নিয়ে ঝামেলা ছিল প্রায় 12 বছর আগে জায়গাটা মীমাংসা হয়েছে, হওয়ার পরে দলিলও আছে। ওই জায়গাটা প্রথম শাটার ভাঙার ছবিগুলো আছে, শাটারগুলো ভাঙছে, ভাঙার পরে ভাড়াটি বাইর করে দিয়ে দখল করছে। করার পরে আমি কোনো ভালো মন্দ কিচ্ছু বলিনি, জানি এই দ্বন্দ্ব কি তার সাথে ছিল জায়গা নিয়ে নাকি আরেকজনের সাথে, তৃতীয় ব্যক্তিতে করেছে। আচ্ছা, মানে একটা উসিলাটা লাগতেছে আর কি। ওই সময় আমি যাই নাই। তো না যাওয়ার পরে আমি কাছে ভেঙে হলো। তারপর আমি আবার ভূমি আইনে একটা মামলা করছি কোর্টে, যেহেতু বাড়িতে যেতে পারি না, প্রশাসনিক কোনো সহযোগিতা পাই না, ভূমি আইনে মামলা করছে। মামলাটা এখনও চলমান হওয়ার পরে দেখে যে তখন আমি বাড়িতে যাই না, তখন লাস্টে আমার একটা বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারি ওয়ালটা ভাঙার পরে আমি 999 কল দিয়েছিলাম। এটা ওই যাদের সাথে জায়গার দ্বন্দ্ব, এদেরকে দিয়ে লোকজন মুখ বাইন্দা ওয়ালটা ভাঙছে। তো যাদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব আমি যাই না যাওয়ার পরে তখন আমি 999 কল দিলাম যে আমার ভাই এই পরিস্থিতি, এই অবস্থা। এরা আবার মোটামুটি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। পুলিশ গিয়ে যে ওয়াল টল ভাঙে ইটটি সহ নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমার চাষটা গিয়ে জিজ্ঞাসা করছে ওয়ালটা ভাঙাস করে, এতটুকু তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরে তারপর আমি আবার ছোটো বাড়িতে থানাতে অভিযোগ দিলাম, এরাও আবার অভিযোগ দিয়েছে। দেওয়ার পরে আমার অভিযোগ কোনো আমলে নেয় নাই। তো ওই অভিযোগ দিয়েই ওয়াল দিয়ে আমার চাঁদাবাজির মামলা দিয়ে চট্টগ্রামতে অ্যারেস্ট করে আনলো বাঙ্গুরা থানার পুলিশ। সিভিলে ডিবি গেছে, ডিবি আনার পরে বলছে যে আপনার নামে চাঁদাবাজির মামলা আছে, এই অবস্থা। তো আমি সসম্মানে এদের সাথে এসে পড়ছি। কোথায় চাঁদাবাজির মামলা আছে? বাঙ্গুরা বাজার থানায়। ভাঙ্গুরা বাজার মানে মুরাদনগর উপজেলা, ভাঙ্গুরা বাজার থানা। আসিফ তো বাঙ্গুরা বাজার থানার আন্ডারে। তো ওখানে আসার পরে ক্যান্টনমেন্ট আসছে প্রায় রাত্র 2টা। আমাকে অ্যারেস্ট করছে 6 তারিখ। আনুমানিক সিসি ক্যামেরায় ভিডিও আছে। 6 তারিখ কবে? কোন 6 তারিখ? এই যে মার্চের 6 তারিখ। মার্চের 6 তারিখ অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে আনুমানিক 9:30 10টার দিকে, রমজান মাস ছিল, রাত্রে অ্যারেস্ট করে আমাকে নিয়ে আসার পরে ক্যান্টনমেন্টে এসে আনুমানিক রাত্র 1:30 বাজে একটা গাড়িটা স্টে করছে। তখন আমি আয়োকে জিজ্ঞাসা করলাম এখানে গাড়িটা দাঁড়ালেন কেন? ডিবিওসের সাথে সিভিলে, আপনাকে ডিএমপিতে নিয়ে যাবে। আমি ডিএমপিতে কেন নেবে? আপনার মামলা হলো বাঙ্গুরা বাজার থানায়, নিবেন আমাকে বাঙ্গুরা, আপনি ডিএমপিতে কেন নেবে? কোনো ডিএমপিতে নিতে হবে। তো ডিএমপিতে নেওয়ার পরে দেখলাম যে ডিবির গাড়ি আসছে প্রায় 12-13 জন। এদের অবস্থা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী আমি বসে রয়েছি। এরা নামে যখন আমাকে দেখার পরে মোটামুটি এরা ধারণা হয়ে গেছে। তো গাড়িতে তোলার পরে খুব ভয়ে ছিলাম, জীবনে যে পরিবেশে পড়ি নাই, ভয়ে ছিলাম। ভয়ে থাকা অবস্থায় তখন তারা মাঝখানে বৃত্তান্ত জানলো যে আসলে ঘটনাটা কি। আমি বললাম যে ভাই দেখেন, বিলাল মাস্টারের সাথে এই ঘটনা এই অবস্থা হয়েছে, তো যেহেতু ওনার ছেলে উপদেষ্টা, এখন তার আমার কিছু করার নাই, এই অবস্থা। তো এরা দেখলাম যে মোটামুটি সহানুভূতির দিকে তাকাইছে সেটা মিন্টু রোডে নিল। মিন্টু রোডে নেওয়ার পরে ওই যে 2023 সালের সম্ভবত 26 আগস্ট না 27 আগস্টে একটা বিএনপির মহাসমাবেশে মারামারি হয়েছিল না, ওই পেন্ডিং মামলা আমাকে গ্রেপ্তার দেখাইয়া 10 দিনের রিমান্ড চেয়েছে। তো রিমান্ড থেকে
আসার পরে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলো, মঞ্জুর করার পরে তারা বৃত্তান্ত সব কিছু জানছে, জানার পরে তারা আর কোনো পেন্ডিং মামলা দেয় না দেওয়ার পরে ওয়াইফ এবং মেয়ে ডাক্তার মেয়ে ঢাকাতে দৌড়দৌড়ি করে ওইটার জামিন করাইলো। জামিন হওয়ার পরে কুমিল্লার যে চাঁদাবাজির মামলা পরবর্তী ওইটা আবার জামিন করেছে, করে জামিন হওয়ার পরে আপনার জামিন মানে ভেলবনটা ওই দিন আর ইয়াতে জেলখানা ঢুকতে দেয় নাই, যে কোনো কলা কৌশলে আটকে রাখার পরে ওই দিনে আবার 2টা মামলা দিচ্ছে, পেন্ডিং মামলা। ইয়াতে আছে আমার সব কিছু। একটা দিচ্ছে বাংলাবাজার থানা, এই চাঁদাবাজির মামলা দিচ্ছে 4 তারিখ মানে আগস্টের 4 তারিখ সকাল 10টায় রামচন্দ্রপুর। ওই মামলা গ্রেপ্তার দেখানোর পরে আবার একই দিনে 4 তারিখ 11টা বাজে আপনার বৈষম্য বিরোধী মামলা দিল একটা দেবিদ্বার থানায়। ওই মামলা অ্যারেস্ট করছে, করার পরে এটা হত্যা মামলা নয়, এটা মনে হয় যে মারামারি কাটাকাটি এরকম আর কি। আর বাংলাবাজার যেটা থানাতে সেটা হলো চাঁদাবাজির মামলা, চাঁদাবাজি বিস্ফোরক মামলা দিছে। একই দিনে 2 ঘটনা 1 ঘন্টা ডিফারেন্স তো দিল। দেওয়ার পরে আবার PW দিয়ে অ্যারেস্ট করালো, অ্যারেস্ট দেখানোর পরে যখন আমি আবার জামিনের জন্য পিটিশন দেওয়ার পরে আবার রিমান্ডের পিটিশন দিই। তো রিমান্ড শুনানি হওয়ার পরে পর্যন্ত কোনো রিমান্ড ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে নাই। তো না করার পরে আবার ইয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন জামিনের জন্য অ্যাপ্লিকেশন করার পরে তখন মানে কোর্টের তরফ থেকে বলতেছে দেখেন ওনাকে তো আসলে বের করতে পারবেন না, একটা জামিন করাইবেন একের পর এক মামলা দিতে থাকবে, একটা জামিন করাবেন একের পর এক মামলা দিতে থাকবে। তখন আপনারা কাজ করেন যে আপনারা বিল্লাল মাস্টারের সাথে বসে একটা আপোষের মীমাংসা করেন। তখন ওয়াইফ মানে ডাক্তার মেয়ে বাড়িতে গেছে কুমিল্লা গিয়ে বিল্লাল মাস্টারের টেলিফোনে কন্ট্যাক্ট করলো, আমার চাচাও কন্ট্যাক্ট করছে, তারপর গ্রামের যে রানিং মেম্বার এও যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। গেল যাওয়ার পর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ওনারা শর্ত দিয়েছে কয়টা, যে এখানে মিটিং হবে, মিটিং হওয়ার পরে মিটিং না হওয়া পর্যন্ত কোনো জামিন পিটিশন দিতে পারবে না, উনি জেল থেকে বেরোতে পারবে না। তো ওয়াইফ সব কিছু মানার পরে এরপরে আবার আরেকটা মামলা দিচ্ছে মুরাদনগর থানা। এটা এই বিস্ফোরক আইনি মামলা 26 এবং বিস্ফোরক আইন। তো মামলা দেওয়ার পর ওইখানে যাওয়ার পর ঠিক আছে ওয়াইফ বলছে ঠিক আছে আপনি মিটিং করেন। তো মিটিং করলে আবার তারা গ্রামের থেকে 8-10 জন লোক পড়েছে জেলখানা দেখার জন্য। তো ওনাকে জিজ্ঞাসা করেন যে আমি যে মামলার যে রায় দেবো এই রায় উনি মানে কিনা। আমি বলছি কোনো সমস্যা নাই, উনি আমার যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেখে যদি উনি ন্যায় বিচার করে ন্যায় বিচারের পক্ষে আমি আছি, বিপক্ষে আমি যাবো না। তারপর তারা ওনার অনুগত যারা আছে নিয়ে মিটিং বসলো। মিটিং বসার পরে যে জায়গা আছে জায়গার দলিল আমি নিজে বাতিল করতে হবে। তারপর 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ নিল, চেক নিছে, চেক এখনো অনার করে নাই। তারপরে আছে চেকের অনার নিছে। তারপরে আপনার করছে স্টাম্পে স্বাক্ষর নিল, বিল্লাল মাস্টার স্বাক্ষর আছে এখানে, স্বাক্ষর নিল। আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত হতে পারবো না, গ্রামের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না। নেওয়ার পরে 22 তারিখ জজ কোর্টের শুনানি ছিল 2 মামলার। ওই শুনানি মিটিংয়ের জন্য উনি আবার পিছাই দিছে, 19 তারিখ একটা 22 তারিখ নিছে। তো 22 তারিখ রোববার ছিল, জামিন হয় নাই, কোর্ট বসে নাই। রোববারে জামিন হয়েছে, হওয়ার পরে চেক দেওয়ার পরে স্টাম্প দেওয়ার পরে তারপরে আমি বের হয়ে এখন বর্তমানে এই অবস্থার মধ্যে আছি আর কি। কিন্তু এখন কন্টেম মামলা নিয়ে খুব চাপের মধ্যে আছি। কন্টেম মামলা তুলতে হবে আমার খরচ, বাকি যে মামলাগুলো আছে এগুলোও তুলতে হবে আমার খরচ, এই হলো অবস্থা আর কি। কোন মামলাগুলো আছে মানে যেগুলো আপনি করেছেন? না, যেগুলো যেমন আমার জায়গা দখল করছে, ভূমি আইনে একটা করছি। তারপর আরেকটা মামলা আছে চট্টগ্রামে, এক পার্টি একটা চেক দিয়েছিল, চেকের বিরুদ্ধে করছি। এরা আবার আমার নামে একটা করছে, মানে আমি করছি এদের নামে 2টা, এরা করছে 2টা। এটা তো তুলবো, যার যারটা আসলে তুলে ফেলবে। আর বাকি যে মামলাগুলো আছে আমার যে 4-5টা পেন্ডিং মামলা এগুলো রানিং থাকবে। আর ওনার কন্টেম মামলা তুলে ফেলতে হবে। আর আপনার গ্রামের কোনো কার্যক্রমে যেতে পারবো না, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দিন যেতে পারবো না, এরকম শর্ত আরোপ করছে আর কি। আপনি গ্রামের কার্যক্রমে যান কিনা? আমি গ্রামের কার্যক্রম বলতে আমি একটা দরবারে একটা সাথে জড়িত, চন্দ্রপাড়া দরবারে আগে প্রতি বছর মাহফিল করতাম। আর গ্রামের কার্যক্রম বলতে সত্যি কথা কি, চট্টগ্রাম থেকে ব্যবসা করি, এখানে কিছু সামাজিক কর্মকাণ্ড করতাম। আমি সামাজিক কর্মকাণ্ড বলতে বছর শেষে কিছু জাকাত টাকা দেনে মানুষের কাপড় চোপড় ওগুলাই দিতাম, কিন্তু কোনোদিন আমি প্রকাশ্যে কারোর সামনে যাইনি। না, পলিটিক্যালি কোনো দলের সাথে জড়িত নেই। পলিটিক্যালি এরা ওই প্রত্যেকটা মামলার সাথেই আপনার লাগাইছে যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত। আবার একটা দেবিদ্বার থানা মামলা দিচ্ছে, আমি চট্টগ্রামের যুবলীগের সাথে জড়িত। তবে যুবলীগের কমিটির কাগজপত্র সব কিছু এখানে দিচ্ছে। আর যদিও আমি কোনো পলিটিক্যালের সাথে জড়িত থাকতাম আওয়ামী লীগের, তো চট্টগ্রামের 2-4টা মামলা আমি দিত না আমাকে। আর বর্তমানে যে পরিবেশ গেছে এই পরিবেশের সাথে আমি চট্টগ্রাম থাকারও কথা না। আপনারা খবর নিতে পারবেন সময়। আমার চট্টগ্রামে কোনো পলিটিক্যাল মামলাও না, আর কোনো পলিটিক্যালের সাথে আমি কোনো জড়িত নেই। মানে এমনি ভোট কাকে দিচ্ছেন? বিএনপি? ভোট বলতে তো ভোট তো চট্টগ্রাম, ওইখানে স্থায়ীভাবে আমি থাকি। ভোট তো ইলেকশন কিনে হয়েছে সবাই জানে। না এমনি নরমালি আপনি ভোট অনেক সময় কেন্দ্রে গিয়েছে বা কেন্দ্রে যায়নি কোনো সময়। এই সময় তো বলা মুশকিল যে বাংলাদেশের হয় আওয়ামী লীগ করে না না, ওই সময় তো ভোটই তো হয় না আর কি যাবে। আপনি আমার কথা বলছেন? আপনার কথা আমি বুঝছি, কিন্তু আমি মনে হয় না, আমি তো বাড়িতে কোনো ভোটার না, আমি ভোটার হলাম চট্টগ্রাম। আমি চট্টগ্রাম ছেলেমেয়ের ভোটার, চট্টগ্রাম ছেলেমেয়েরা বা আমি মনে হয় চট্টগ্রামে ভোট দিচ্ছি কিনা আমার জানা নেই। ঠিক আছে, কিন্তু আপনি সাপোর্টার না, এরকম কোনো সাপোর্ট না, এরকম কোনো মানে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নেই। কোনো দলই আপনি সাপোর্ট না, সাপোর্ট করি না, মানে রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই, কথা শেষ। রাজনীতির সম্পৃক্ততা চট্টগ্রাম 8 থেকে 10টা মামলা, আমি বাড়িঘর রাখতাম, বাড়িঘর সব ভেঙে ফেলতো।
রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকা মানে তো হচ্ছে এই যে স্কুলটি, ওরা আপনাকে প্রমাণ করবে এই যে যে আপনি আওয়ামী লীগ করেন তাহলে। না আমাকে ডকুমেন্ট দিতে হবে না, কোনো একটা মিটিং মিছিল বা কারোর সাথে একটু ছবি দেখতে হবে না, এমনি এলাকাতে ওই হিসাবে অনেকের সাথে পরিচিত ছিল। ওই যে বছরে কাপড় দিতাম বা সেটা কাদের সাথে, বিএনপির সাথে না? না, বর্তমানে রানিংয়ের সাথে যেমন যারা উপজেলা চেয়ারম্যান গেলে কেমন আছে ভালো আসে জিজ্ঞাসা করতো, ওই এমপি সাহেব জিজ্ঞাসা করতে কেমন আছে ভালো আছে মাঝে মধ্যে জিজ্ঞাসা, কিন্তু পলিটিক্যালি কোনো মিটিং বা কোনো মিছিল বা কোনো পলিটিক্যাল রাজনৈতিক সুবিধা মরাদ না করে কারোর সাথে বলতে পারে এমন কোনো ঘটনা নেই। কি করেন এই পরিচয়টা বলবেন? মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানা 2 নং আকবপুর ইউনিয়ন আকবপুর গ্রামের বাসিন্দা। আমার নাম মোহাম্মদ আলী, পিতার নাম কিফাত আলী। আমি চট্টগ্রামে স্থায়ীভাবে ব্যবসা করি, কেমিক্যালের ব্যবসা করি 2001 সাল থেকে। তো ওইখানে স্থায়ীভাবে ফ্যামিলি এবং পরিবার নিয়ে বসবাস করি। যে কোনো কারণে হোক, সামাজিক কর্মকাণ্ডের কারণে হোক, গ্রামের সুবিধার্থে বা গ্রামবাসীর কারণে আকবপুর স্কুলের সভাপতি ছিলাম। তো সভাপতি থাকাকালীন অবস্থায় 2009 সালে আমাদের উপজেলা সাহেবের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনকে চৌদ্দগ্রাম গার্লসে তিনি হেড ম্যাথ টিচার হিসেবে চাকরি করতো। ওইখান থেকে ওনাকে মানে বিধিবিধান অনুযায়ী মাইনা ওখানে প্রধান শিক্ষক হিসেবে আকবপুর স্কুলে নিয়োগ দিই। তো নিয়োগ করলেন চলাকালীন অবস্থায় তার সাথে ম্যানেজিং কমিটির দ্বন্দ্ব, প্রশাসনিক দ্বন্দ্ব, আনুষঙ্গিক অনিয়মের প্রতিকার করতে চাইয়া বা প্রতিকার করতে গিয়া বা বিভিন্ন অনিয়মগুলো ধরতে গিয়া তার সাথে একটা শত্রুতামি ক্লেশ তৈরি হয়। ক্লেশ তৈরির কারণে তাকে বিভিন্ন সময় সাময়িক বরখাস্ত করে কমিটি, সেকেন্ড টাইম তাকে চূড়ান্ত বরখাস্ত করে। পরবর্তীতে যখন আওয়ামী লীগের রাজনীতি স্কুলে ঢুকে গেল এবং সাবেক মানে 2016 সালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ কাইম ঘোষ স্কুলে আসার পরে তখন স্কুল থেকে আমি চলে আসি। চলে আসার পরে যে স্কুল 2016 সাল থেকে 2018 পর্যন্ত স্কুলের যে আয় ব্যয়ের হিসাব, পরিচালনার হিসাব ওনার থেকে চাইতে গিয়া আমাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বের কারণে উনি আমাদেরকে রিজাইন লেটার করে, রিজাইন দেয়, স্কুল থেকে চলে যাবে। রিজাইন দেওয়ার পর পরবর্তী উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্ত রিপোর্ট অনুযায়ী মহামান্য হাইকোর্ট থেকে যে আদেশ পেয়েছি ওই আদেশ অনুযায়ী আমরা স্কুল আবার পুনর্বহাল হই। পুনর্বহাল হওয়ার পরে 2019 সালে আওয়ামী লীগের রাজনীতি হিসেবে যখন স্কুলে সভাপতি বা বিভিন্ন তদবির এসে গেছে তখন স্কুল থেকে আমি সরে আসা থাকার 2019 সাল থেকে আপনি স্কুলে নাই, স্কুলের সাথে কোনো জড়িত নেই। তো ওইখান থেকে আওয়ামী লীগরা এসে স্কুল দখল করে ফেলছে সভাপতির পদ। জি, সভাপতি এবং সভাপতি 2000 লাস্ট পর্যন্ত 24 পর্যন্ত ছিল। 24 থাকার পরে পরবর্তী সভাপতি রিজাইন দিয়ে আসে পরে এখন বর্তমান সরকারের আমলে সভাপতি কমিটিতে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে স্কুল পরিচালনা করতে গিয়ে তার সাথে যে দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বর কারণে সে তৃতীয় এক ব্যক্তি দিয়ে আমার আমতলী বাজারের দোকানের শাটার ভাঙ্গা, দোকান থেকে ভাড়াটি বের করে উচ্ছেদ করে দিয়ে দোকান দখল এবং তৃতীয় ব্যক্তি দিয়ে বাঙ্গরাবাজার থানা থেকে চাঁদাবাজে মিথ্যা মামলা দিয়ে আমার চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করার পর ওইখান থেকে রাত্র 2টা বাজে 6 তারিখ মার্চে রাত আনুমানিক 10টার দিকে বাঙ্গরাবাজার থানার পুলিশ এবং ডিবি পুলিশ আমার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে আসার সময় ক্যান্টনমেন্ট থেকে আনুমানিক রাত্র 2টা বাজে ডিবি পুলিশ ডিএমপিতে নিয়ে আসে। আমাকে মামলা দেয় বাঙ্গরাবাজার থানায়। পরবর্তী তারা ডিএমপি থেকে মানে পেন্ডিং মামলা গ্রেপ্তার দেখায় 10 দিনের রিমান্ড চায় এবং 10 দিনের রিমান্ডে মিন্টু রোডে আসার পরে এই জীবনের প্রথম যে অভিজ্ঞতা ওখানে একটা ভীতিকর পরিস্থিতি অবস্থা হয়, যে কোনো সময় মৃত্যুর পথে যেতে পারতাম। তো এই অবস্থার মধ্যে তারা 10 দিনের রিমান্ড চাওয়ার পরে কোর্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী আমার পরিবার, বড় মেয়ে ডাক্তার এবং আমার ওয়াইফ দৌড়দৌড়ি করে এবং কুমিল্লা চট্টগ্রাম এই ঢাকা জজকোর্ট থেকে এই পেন্ডিং মামলা জামিন পায়, জামিন নেয়। জামিন নেওয়ার পরবর্তী আবার যে বাঙ্গরাবাজার থানার চাঁদাবাজির মামলা ওখানে তো জামিন নেয়। জামিন নেওয়ার পরে একটা মামলার জামিন হয়, সে আরও বিভিন্ন পেন্ডিং মামলা প্রতিহিংসা মামলা ঢোকাই দিচ্ছে। এরকম করতে 5টা পেন্ডিং মামলা দেওয়ার পরে তার সাথে একটা ওয়াইফ এবং মেয়ে তার সাথে বসার পরে সে বিভিন্ন শর্ত সাপেক্ষে সে আমার থেকে মানে আর কোনো পরবর্তী পেন্ডিং মামলা দিবে না, স্কুলে কোনো সামাজিক কর্মকাণ্ড যেতে পারবো না, এই শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে যেতে পারবো না এবং আমার থেকে ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকার চেক নেওয়ার পরে আমি জেলখানা থেকে মুক্তি পাই। কেন ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ? ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা কেন চাইছে, কী জন্য চাইছে তাও আমি জানি না। উনি বলছে যে আমার সাথে যে মামলার দ্বন্দ্ব এটা তৃতীয় ব্যক্তির সাথে, ওনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। তো এসে উনি 30 লক্ষ টাকার চেক মেয়ের থেকে নিছে। মানে কি বলে নিয়েছে? ক্ষতিপূরণ বাবদ। মানে কেন সে তার সাথে আপনার মানে এই মামলাগুলো কি তার সাথে হয়েছে? না, এই মামলার সাথে ওনার সাথে হয় না, ওনার সাথে শুধু ছিল স্কুল পরিচালনা নিয়ে। এর সাথে ওনার সাথে আর কোনো ব্যক্তিগত মামলা নাই। আর উনি একবার আমাকে একটা মামলা দিয়েছিল, ওইটাও তার বিরুদ্ধে রিপোর্ট গেছে তদন্ত করার পরে। কত সালে এটা 2017 সালে, 17 বা 18তে হবে। কিন্তু তাহলে আপনার কাছ থেকে সে চেকটা কার নামে দিয়েছেন? চেকটা সে কোনো নামে নেয় না, ক্ষতিপূরণ বাবদ 30 লাখ টাকা চেক মেয়েতে নিয়েছে, এখনও সে এটা অনার করে নাই, তার কাছে পেন্ডিং আছে। চেকটা কোনো নামে নেয়নি? না, চেকটা কোনো কাউন্টে নামে নেয়নি। আচ্ছা, তাহলে এটা বুঝবেন মানে সে যে নিয়েছে এটা এগ্রিমেন্টে লেখা আছে ক্ষতিপূরণ বাবদ নিয়েছে যে। মানে কিসের ক্ষতিপূরণ? সে আপনি তাকে কি ক্ষতি করেছেন? সে তৃতীয় ব্যক্তির ক্ষতিপূরণ বা তার সাথে আমার কোনো ক্ষতিপূরণ হয় না, তার সাথে শুধু দ্বন্দ্ব রয়েছে স্কুল পরিচালনা নিয়ে, এছাড়া ব্যক্তিগত কোনো এটা সে আমার সাথে ছিল না। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে সে কেন আপনার কাছ থেকে 30 লাখ টাকার বিনিময়ে আপনাকে এটা প্রতিহিংসামূলক নিয়েছে? কি কারণে প্রতিহিংসা তাও জানি না। ওনার ছেলে হয়তো উপদেষ্টা হিসেবে পাওয়ার ক্ষমতা দেখাই নিয়েছে।
কিন্তু গ্রামের সামাজিক বিচারে তো 30 লাখ টাকা রায় হওয়ার কথা না। মানে এটা কি আপনারা কি কোন বিচারে মানে কোথায় বসছে? এটা আমতলী বাজারে বসছে। বসার পর ওইখানে তারা বসে সময় মিটিং করছে, মিটিংয়ে রায় দিয়েছে। এখানে ছিল প্রধান শিক্ষক, ছিল সভাপতি, এখানে ছিল নব চেয়ারম্যান, ছিল জাহের মুন্সি, ছিল কেনাল, ওনার অনুগত যারা ছিল তাদেরকে নিয়ে মিটিং করছে। আচ্ছা, আগে থেকে কি এরা সব ওই এলাকায় তার একটা আলাদা প্রভাব প্রতিপত্তি ছিল? না, আগে থেকে ছিল না, এরকম প্রভাব প্রতিপত্তি ছিল না। ওনার ছেলে উপদেষ্টা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। আচ্ছা, এবং এলাকার মানুষগুলো এখন কি সব তার সাথে? না, এলাকার মানুষ সব তার সাথে না, যারা যারা আসার তারা আসছে। আচ্ছা, কিন্তু আপনার উপর আপনি বললেন যে আপনার উপর অমানসিক একটা নির্যাতন, সেটা আসলে কি? অমানসিক নির্যাতন বলে স্কুল পরিচালনা করতে গিয়ে তার সাথে দ্বন্দ্ব একটা বড়, সবচেয়ে বড় সমস্যা হয়েছে সে কোর্টের আদেশ অমান্য করে, মানে সরকারি টাকা তোলার কারণে একটা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগের কন্টেম্প পিটিশন দায়ের করা আছে। ওই কন্টেম্প পিটিশন এখনও বিচারাধীন এবং চলমান। ওই চলমানের কারণে সে বারবারই মিটিংয়ে প্রেশার দিয়েছে তার মামলা যেন আমি তুলে ফেলি, মামলা যেন তুলে নেই, হয়তো এই কারণে হতে পারে। এটা কত সালে কন্টেম্প করেছিল? কন্টেম্প পিটিশন হচ্ছে 2019 সালে। 19 সালে, মানে এর আগে এই মামলা চলমান ছিল কত সাল থেকে? 19 সাল থেকে মামলা দায়ের করা হয়েছে, এখনও চলমান মামলা, এখনও মনে লিস্টে আছে চলমান। জি। কিসের মামলা ছিল ওটা? ওইটা ছিল তার বেতন ভাতা, তাকে যখন সাসপেন্ড করা হয়। কত সালে সাসপেন্ড করা হচ্ছে 2017 সালে। তখন আপনি সভাপতি? জি, তখন আমি সভাপতি। তো সাসপেন্ড করার পরে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, সে নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি বেতন ভাতা উত্তোলন করে। উত্তোলনের কারণে আদেশ অমান্য করার কারণে আমরা সুপ্রিম কোর্টে আপিল করি, মানে কন্টেম্প পিটিশন দায়ের করি। আচ্ছা, কতবার আপনি অ্যারেস্ট হয়েছেন এই পর্যন্ত? আমি এই পর্যন্ত জীবনের প্রথম অ্যারেস্ট হয়েছি। এই বাংলাবাজার থানা মিথ্যা মামলা দেওয়ার পরে ডিএমপিতে অ্যারেস্টে রিমান্ডে নিছে। তো রিমান্ডে নেওয়ার পরে ওইখানে ছিলাম, কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম। কেরানীগঞ্জ থেকে আবার কুমিল্লা জেলখানা নিছে। কুমিল্লা নিয়ে এসে 2 মামলার জামিন নিছে আগের, এরপরে পরবর্তী আবার পেন্ডিং মামলা 2টা দিছে, এরপরে আবার আরেকটা মামলা দিছে। তার সাথে মীমাংসা হওয়ার পরে এবং আন্ডারটেকিং মেয়ে এবং ওয়াইফ দেওয়ার পরে এবং 30 লাখ টাকার চেক নেওয়ার পরে আর কোনো পেন্ডিং মামলা এখন দিবে না বলে সে ওয়াদা দিছে। এখন এই অবস্থার মধ্যে আছে আর কি। তা আপনার সাথে যে এই ধরনের একটা অন্যায় হচ্ছে, আপনি আসলে এর প্রতিকারে দেশবাসী, সরকার তো তারাই আছে, হ্যাঁ, সরকারের কাছে এতটুকু আবেদন করবো, এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, অমানসিক মানে প্রতিহিংসা মনে নিচ্ছে, সুষ্ঠু তদন্ত করে একজন ব্যবস্থা একটা গ্রহণ করা হোক, মানে সঠিক এবং মানুষজনের ন্যায় বিচার পায় এবং মানুষজন অহেতুক এই মানে প্রতিহিংসার শিকার না পরে জীবন, অর্থনৈতিক, মানসিক এবং মানুষের ফ্যামিলি যেন কোনো মানে বিপদগামী না হয় আর কি। আপনার এখন কি অবস্থা? আপনি তো দেখলাম আমি এখন আছি, এই যে অ্যারেস্ট করবে, আবার শুনতেছি অ্যারেস্ট করবে, মানে একদিন বাসায় থেকে, একদিন বাইরে থেকে, একদিন বাসায় থেকে, এই অবস্থা আছে। মানে ফেরারি, তাতে আপনার পরিবার ব্যবসা, হ্যাঁ, পরিবার ব্যবসা তো সব কিছু বন্ধর পথে। এখানে ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম থেকে ওইখানে স্থায়ীভাবে বসবাস করে আমি 2001 সাল থেকে। ওইখানে আমার সব কিছু, ছেলে মেয়ে ওইখানে সবাই, কিন্তু এখন তো বাড়িতে আসে না। এখন এই অবস্থার মধ্যে আছে আর কি। ফ্যামিলি একদিকে, আমি একদিকে, এই অবস্থা মানে অর্থনৈতিক, মানসিক, সামাজিক সবই শেষ করে দিচ্ছে। আমার 7 মেয়ে, 1 ছেলে, বড় 2 মেয়ে ডাক্তার, 3 নম্বর মেয়ে জাপান পড়াশোনা করে, 4 নম্বর মেয়ে হংকং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, 5 নম্বর মেয়ে হংকং পলিটেকনিকে পড়াশোনা করে, 6 নম্বর মেয়েটা এবার এ লেভেল দিবে, এ লেভেল দিছে এবার, আর ছেলে একটা আছে এস লেভেল দিবে, আর ছোটো মেয়েটা ইংলিশ মিডিয়াম ক্লাস 3-তে পড়ে আর কি। এই ধরনের অভিজ্ঞতা থেকে কখনো করেছিলেন? না, এই ধরনের অভিজ্ঞতা কখনো না, এই জীবনের প্রথম। উপদেষ্টা হওয়ার কারণে, ওনার ছেলে উপদেষ্টা হওয়ার কারণে, ক্ষমতার কারণে আজকে এই অবস্থা আর কি। আপনি তো এর অবশ্যই প্রতিকার চান? অবশ্যই প্রতিকার চাই। এবং আমি একটু ছিলাম ইয়াতে, বিএনপির দল গাছা ছিলাম, মাঝে মধ্যে ওইখানে যাইতাম। এই আমার অপরাধ হতে পারে, এটা অপরাধ না, অপরাধ হলে তার স্কুল নিয়ে। মানে আপনাকে চাঁদাবাজির মামলা দিয়েছে, তারপর সেখানে কি উল্লেখ করা হয়েছে? ওখানে উল্লেখ করেছে তার থেকে চাঁদা চাইছে আমি, 52 জোড়া ভাঙছে। আসলে ওই দিন আমি 999 কল দিয়েছিলাম, 999 সাথে আমার কথা হয়েছে, রেকর্ডিং আছে, কথাবার্তা সব কিছু। ওই কল লিস্টে বের করলেই বোঝা যাবে আমি কি চট্টগ্রামে ছিলাম না স্পটে ছিলাম। এবং যেদিন মামলা দিচ্ছে 5 তারিখ, 6 তারিখ সন্ধ্যার দিকে আমাকে চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, চট্টগ্রাম বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আবার ডিএমপিতে এমনি পেন্ডিং মামলা, 23 সালের মামলাতে পেন্ডিং মামলা এখানে ঢোকায় সাথে 10 দিনের রিমান্ড চাইছে। এবং প্রত্যেকটা চাঁদাবাজির মামলায় 10 দিন করে রিমান্ড চাইছে। এবং একটা মামলার জামিন হয়, পরবর্তী আরও 2টা মামলা পেন্ডিং দিয়ে দেয়। একটা মামলার জামিন হয়, পরবর্তী পেন্ডিং মামলা দিয়ে দেয়। সেকেন্ড মামলাটা যখন আপনার বাংলাবাজার থানা চাঁদাবাজি মানে ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেয়, জামিন দেওয়ার পরে ভেলবন্ড সহ সে জেলখানায় পৌঁছে দেয় নাই, ভেলবন্ড সে আটকে রাখছে। এরপর আবার 2টা মামলা দেয়। সব মিলে কয়টা মামলা এখন বর্তমানে আমার নামে মিথ্যা মামলা 5 তারিখের পরে, মার্চের 5 তারিখের পরে চাঁদাবাজি সহ বাংলাবাজার থানায় 3-4টা, আর ডাকাতে একটা, 5টা মামলা।
জেল খেটেছেন কি 5টা মামলারই? হ্যাঁ, জেল খেটেছি 5টা মামলা। জামিনে আছেন এখন? হ্যাঁ, এখন জামিনে আছে। কিন্তু আপনারা কেন মানে এই বিল্লাল মাস্টারের কাছে কেন যেতে হলো? আপনার মামলার বাদী তো অন্যরা। না, মামলার বাদী অন্যরা হলে কি হবে, যেহেতু সে বাঙ্গুরা থানা থেকে মুরাদনগর থানা থেকে মামলাগুলো দিচ্ছে এবং আমিও মোটামুটি আভাস পেয়ে গেছি যে সে এখান থেকে সব কিছু করতেছে। আর তৃতীয় ব্যক্তি যাকে দিয়ে কাজটা করাইছে এর সাথে কথা বলছিলাম ওর ওয়াইফ, যে মামলাগুলো তুমি কে দিচ্ছে, তখন ওর সে নিজেও স্বীকার করছে যে এটা বিল্লাল মাস্টার করতেছে, কারণ তার ক্ষমতা নাই মামলা দেওয়ার। রেকর্ড আছে আপনাদের ফোনে? এটা ওয়াইফের কাছে আছে। ওয়াইফের কাছে আছে। সেই রেকর্ডগুলো পেতে পারি? হ্যাঁ, পাবেন, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন যে আপনি আপনার এই আসিফকে তো আপনারা ছোটবেলায় দেখেছেন। হ্যাঁ, আমি যে সময় স্কুলে ছিলাম সভাপতি, তখন সম্ভবত উনি ক্লাস 8-এ পড়ে। এরপরে মনে হয় সম্ভবত 9-এর সময় স্কুল থেকে চলে আসছে, এরপরে আমার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। আর কোনোদিন উপদেষ্টা হওয়ার পরে আমি ওনার বাবার কাছে বা ওনার কাছে কোনো কাজে গেছি বা টেলিফোন করছি, এরকম অভ্যাস আমার আগেও ছিল না, এখনও নয়, সৃষ্টিকতার জন্য সামনেও না নয়। আপনার সাথে দ্বন্দ্ব ছিল আসছে কত বছর আগে? আমার সাথে 19 সালে, 17 থেকে 19। 17 থেকে 19। হয় স্কুল পরিচালনা করতে গিয়ে, শুধু আমার না, ম্যানেজিং কমিটি সবার, আমি ছিলাম সভাপতি। আচ্ছা, তার মানে সেই আজ থেকে হচ্ছে এখন 6 বছর আগের শত্রুতা এখন মিটেছে, এখন মিটেছে। এবং অর্থনৈতিক, মানসিক, শারীরিক, ফ্যামিলি, মানে কী যে অবস্থা গেছে, এই অবস্থা আর কি। এখন আপনার প্রতিদিন কাটে কিভাবে? প্রতিদিন কাটে, কোন সময় আবার আতঙ্ক থাকি, জামিন হাজিরা দিতে গেলে আবার অ্যারেস্ট করে ফেলে, আবার নতুন কোনো পেন্ডিং মামলা দেখি না, এই আতঙ্কের মধ্যে আছে। আপনি কি এখন প্রতিদিনই পালায় করছেন? হ্যাঁ, এরকমই থাকি, লোকে থাকি, হাজিরার সময় হাজিরা দিতে যাই, আবার সবসময় একটা আতঙ্ক থেকে হাজিরা দিতে গেলে কুমিল্লা বা ঢাকা নিয়ে আবার অ্যারেস্ট করে ফেলে, আবার নিয়ে পেন্ডিং মামলা দিয়ে দেয়, এই অবস্থা আছে। সেখানে আপনি কি শর্ত দিচ্ছে? এখানে শর্ত দিছে, সে তো আমার বিষয়ে বিভিন্ন লেখছে, তৃতীয় পক্ষের সাথে যে মামলাগুলো ছিল ওই মামলাগুলো প্রত্যাহার করতে হবে নিজ খরচে, এবং সুপ্রিম কোর্টে বিল্লাল হোসেনের বিরুদ্ধে একটা সুপ্রিম কোর্টে কন্টেম মামলা আছে, ওই মামলা প্রত্যাহার করতে হবে আমার নিজ খরচে, এবং আমি ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবো না, এবং ভবিষ্যতে গ্রাম পরিচালনা বা গ্রাম কার্যক্রমে কোনো অংশগ্রহণ করতে পারবো না। এই বিভিন্ন শর্ত সাপেক্ষে ক্ষতিপূরণ বাবদ লেখা আছে, ক্ষতিপূরণ বাবদ এই শর্ত দিয়েই আমার মেয়ে ডাক্তার, সে এবং মেয়েই আমার পক্ষ থেকে স্বাক্ষর করছে, স্বাক্ষর করার পরে আমি এখান থেকে আপাতত 1 মাস ধরে মানে জেলখানাতে জামিনে পাইছি আর কি। কতদিন জেলে ছিলেন? জেলে ছিলাম 2 মাস 19 দিন। 2 মাস 19 দিন, এর মধ্যে রিমান্ড ছিল 2 দিন মিন্টু রোডে। রিমান্ড মানে ওখানে ভীতিকর অবস্থা, এখানে দিন রাত কোনো বোঝা যায় না, দিন বা রাত কোনো বোঝা যায় না, মানে একটা ভীতিকর অবস্থা, আতঙ্কের মধ্যে ছিলাম। ওখানে কি তারা আপনাকে এই সংক্রান্ত কিছু বলছে যে আসিফ মানে না, এই সংক্রান্ত বলতে তারা জিজ্ঞাসা করছে সত্যতমটা কী নিয়ে, আপনি থাকেন চট্টগ্রাম, ব্যবসা করেন চট্টগ্রাম, জন্মস্থান কুমিল্লা, মাঝে মধ্যে মাকে দেখতে যান, আপনি ঢাকার মামলা অ্যারেস্ট হলে কীভাবে বা ঢাকার মামলা কেন জড়ো লেখে, তখন তারা বৃত্তান্ত সব জানছে যে আসলে কার সাথে শত্রুতা কে করতে পারে, তখন তারা সব ডিটেলস জানার পরে পরবর্তীতে ঢাকা থেকে আর কোনো মামলা দিতে পারেনি। ওখানে কি আসিফের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ, ডিবি অফিসে বিল্লাল সম্বন্ধে জিজ্ঞাসা করছে, তার সাথে কী সমস্যা ছিল, আগে কোনো দ্বন্দ্ব ছিল কিনা, কী অবস্থা, মানে সমস্ত বৃত্তান্ত তারা জানছে। তারপরে তারাও তদন্ত করছে, ব্যক্তিগত তদন্ত করার পর দেখে যে আসলে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা প্রতিহিংসামূলক কাজটা করছে। আপনার মা তো এখন মাকে দেখতে যাচ্ছেন? এখন মাকে দেখতে গেছিলাম গত 22 তারিখ ঢাকা থেকে হাজিরা দিয়ে, ওই দিনই মাকে দেখে আবার ওই দিন পরের দিন চলে গেছে। মানে তার মানে হচ্ছে আপনার মা, তারপর ছেলে মেয়ে, ফ্যামিলি? ছেলে মেয়ে থাকে চট্টগ্রাম, আর ছোটো ভাই একটা থাকে বাড়িতে, থাকতো মাকে দেখাশোনা করতো, পুকুর চাষবাস করতো, সেও আমার সাথে একটা মামলার বাঙ্গুরা বাজার থানা মিথ্যা মামলার আসামি, সে এখন বাড়ি যেতে পারতেছে না, জামিনও করাতে পারতেছে না, কারণ জামিন হইলে আবার যদি পেন্ডিং মামলা দিয়ে দেয়, আর পেন্ডিং মামলা দিলে রিমান্ড বাধ্যতামূলক, রিমান্ড সে চাবি, এবং এমন একটা সময় চায় যখন একটা মামলা দেওয়ার পরে জামিনের জন্য আবেদন করি, জামিনের ডেটটা পড়ার সময় হয়ে আসছে বা হয়েছে। আমরা 3 ভাই 3 বোন। আপনি সবার বড়? হ্যাঁ, ভাইদের মধ্যে আমি বড়। আর 2 ভাই কোথায় থাকে? 2 ভাই, একজন বাড়িতে থাকে, একজন ঢাকা থাকে। ঢাকায় থাকে। বাড়িতে যে